পৃথিবীর প্রত্যেক উন্নত দেশগুলোতে ব্যাপক পরিমাণ লোকের ঘাটতি আছে। জাপান দেখেন, তার এত টেকনিক্যাল লোক দরকার, এত স্টুডেন্ট নেবার সুযোগ আছে জাপানের, কিন্তু আমরা দিতে পারছি না। রোমানিয়াতে, ইস্টার্ন ইউরোপে দেখলাম, আপনার পূর্ব ইউরোপে তারা প্রচুর পরিমাণ লোক তাদের দরকার। রোমানিয়া আসছিল বাংলাদেশে 15,000 লোক নেবে, কিন্তু এই লোক নেওয়ার ফ্র্যাঞ্চাইজ দিয়েছে এক আওয়ামী লীগের নেতাকে। সে এখানে লাখ লাখ টাকা লুটপাট, মানে টাকা খেয়ে অ্যাম্বাসির লোকদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করে একটা লঙ্কা কাণ্ড বানিয়ে দিয়েছে। পরবর্তীতে যেটা হয়েছে যে যে ক্রাইটেরিয়াতে তার স্কিল লোক পাঠানোর কথা ছিল, সেখানে গিয়ে পরে দেখা গেল এই লোকগুলো আপাদমস্তক ছাত্রলীগের গুন্ডা ছিল, একদম দালাল টাইপের। এরা 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা দিয়ে রোমানিয়ার ভিসা করাইছে, ওখানে গিয়ে সেই কোম্পানিতে কাজ করছে না। অতএব রোমানিয়া তখন এই প্রজেক্টটা বাতিল করে দিয়েছে। এই যে লোকটা আমাদের দেশের স্বার্থ নষ্ট করলো, এই যে আওয়ামী লীগের কিছু নেতা, দালাল, পত্রিকাতে রিপোর্ট পর্যন্ত হয়েছে, সরকারের ইনভেস্টিগেশন পর্যন্ত হয়েছে, কিন্তু কাউকে বিচার করা হইল না। তাহলে একটা দেশে যে আমার ফিউচারকে ধ্বংস করে দেওয়া হইল, আমার সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার কোনো বিচার হইল না কেন? সে রোমানিয়াতে তো লক্ষ লক্ষ মানুষ পাঠাইতে পারত। কারণ আমি পূর্ব ইউরোপের অবস্থা জানি, এরা এই ইউরোপিয়ান ইউনিয়ন হবার কারণে পূর্ব ইউরোপ খালি হয়ে গেছে, তারা সবাই পশ্চিমে চলে গেছে, আরও উন্নত অর্থনীতির দেশগুলোতে তারা সেটেল হয়েছে। এখন পূর্ব ইউরোপের অর্থনীতির অবস্থা হয়েছে তারা রাইজিং, কিন্তু তার ওয়ার্কফোর্স নাই। আমি এরকম আমার কলিগরা বলেছে, লন্ডনে রোমানিয়ার কলিগ, সে বলেছে যে বাসের ড্রাইভার পাওয়া যাচ্ছে না বলে সরকারি বিভিন্ন বাস কোচ সার্ভিস সাসপেন্ড হয়ে আছে, ট্রেনের ড্রাইভার পাওয়া যাচ্ছে না। শহরে শহরে বিভিন্ন জায়গায় জায়গায় মাইকিং করতেছে বাসের ড্রাইভারের জন্য। আমাদের অ্যাম্বাসেডারগুলোর, আমাদের অ্যাম্বাসিগুলো মাথা ব্যথা আছে। সে কি এই খোঁজখবরগুলো রাখে যে এই অর্থনীতিতে কি কি দেবার আছে, নেবার আছে, আমার কিভাবে লোক পাঠানোর সুযোগ আছে, আমি কিভাবে নেগোশিয়েট করতে পারি, প্রয়োজনে আমি এখানে টেকনিক্যাল লোক নিয়ে আসবো। রোমানিয়াতে ড্রাইভিংয়ে কোয়ালিফাই করবার জন্য কি কোয়ালিফিকেশন, ড্রাইভিং যে ইনস্ট্রাক্টর আছে তাকে আমি টাকা দিয়ে বাংলাদেশে আনবো, তোমার কত ড্রাইভার লাগে, তুমি ট্রেন করে এখান থেকে ভাষা শেখায় নিয়ে যাও, খরচ আমরা দেব, রাষ্ট্র দেবে। এইভাবে যদি কোনো পরিকল্পনা করা হয়, আপনি দেখবেন যে প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশের যুবক যুবতীদেরকে, ইয়াং ট্যালেন্ট ছেলেমেয়েদেরকে আমরা বাইরে পাঠিয়ে দিতে পারবো। আননেসেসারি এই যে ম্যাট্রিকের পরে পড়াশোনা করা, অনার্স করা, মাস্টার্স করা, যত ফালতু লেখাপড়া আছে, আনপ্রোডাক্টিভ লেখাপড়া, দেশের 80 থেকে 90% ছেলেমেয়ের লেখাপড়া হচ্ছে আনপ্রোডাক্টিভ, অ্যাবসলিউটলি কোনো কাজে আসতেছে না এই লেখাপড়া, এটা ফিউচারে কোনো কাজে আসবে না। অতএব এই জনগোষ্ঠীকে আমরা কোনোভাবে ইউটিলাইজ করা, তাকে প্রোডাক্টিভ করা, দেশের জন্য আর্নিং মেম্বার বানানো, সেটার জন্য আমরা কাজ করছি না। এরপরে দেখেন, এক্সাম্পল দেই, আমার পরিচিত এক ব্যবসায়ী আছে, কঙ্গোতে ব্যবসা করে। কঙ্গো আফ্রিকার একটা দেশ, বিশাল দেশ। সেখানে আপনার সাইজটা বলি, ভারতের আয়তন হচ্ছে 12 লক্ষ বর্গমাইল, আমরা হইলাম 56,000, ভারত হচ্ছে 12 লক্ষ বর্গমাইল, কঙ্গো হচ্ছে 9 লক্ষ বর্গমাইল। ভারতের লোক হচ্ছে 150 কোটি, আর এখানে 9 লক্ষ বর্গমাইলের এখানে লোক হচ্ছে মাত্র 10 কোটি। পুরো দেশ খালি পড়ে আছে। উনি বলেছেন খুবই উর্বর জমি, বৃষ্টি হয়, প্রচুর নদী আছে, উর্বর মাটি এবং সব ধরনের মাটি আছে, বেলে মাটি আছে, দোআঁশ মাটি আছে, তারপরে হচ্ছে কাদা মাটি আছে, লাল মাটি আছে, পাহাড়ি মাটি আছে, মানে আপনি সব ধরনের ফসল চাষবাস করতে পারবেন। কিন্তু সেই মানুষগুলো অনেক অশিক্ষিত এবং ক্ষুধার্ত এবং খুবই গরিব, চাষবাস জানে না, মানে মাইলের পর মাইল পুকুর পড়ে আছে, মাছ ধরে না, তারা ভয় পায়, ওখানে নামলে নাকি জিন ভূত আছে, জঙ্গলের পর জঙ্গল পড়ে আছে, কোনো আবাদ করার যায় মানুষ নাই। এই ধরনের একটা বাস্তবতায় দেখেন, সে বলছে যদি বাংলাদেশ সরকার চায় তাহলে কঙ্গোর সাথে নেগোশিয়েট করে কিন্তু আমরা ওখানে কৃষি জমি বন্ধক নিতে পারি। যেমন ধরেন আমার সাফিসিয়েন্টলি ল্যান্ড নাই চাষবাস করার, আমার তুলা উৎপাদন করা দরকার, প্রতি বছর গার্মেন্ট শিল্পের জন্য আমার কয়েক বিলিয়ন ডলারের তুলা আনতে হয় ভারত থেকে, 2-2.5 বিলিয়ন ডলারের। এই তুলা চাষের জন্য সেটা উপযোগী কিনা, আমাদের কৃষিবিদদেরকে পাঠান, সেই মাটির জন্য কি কি উপযোগী, ওখানে কি আমি ধান চাষ করতে পারবো, গম চাষ করতে পারবো, ভুট্টা চাষ করতে পারবো, আমার কি উৎপাদন করলে ওখানে আমি লাভ করতে পারবো, তারপরে মাছ উৎপাদন করতে পারি, ফার্ম করতে পারি, গরু গবাদি পশু করতে পারি, ওখানে গেলে পরে আমাদের ছেলেমেয়েরা সেটেল হইতে পারবে কিনা।
সিটিজেনশিপের অ্যারেঞ্জমেন্ট কী হবে, লক্ষ লক্ষ মানুষকে সেখানে পাঠানোর সুযোগ আছে। উগান্ডাতে দেখলাম বাংলাদেশিরা ওখানে গিয়ে ব্যবসা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছের ব্যবসা করতেছে, ইউরোপে মাছ এক্সপোর্ট করতেছে সেখানে। তো অতএব একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবার জায়গা হচ্ছে একটা রাষ্ট্রকে কন্টিনিউ লেগে থাকতে হবে যে আমি কিভাবে জব ক্রিয়েট করব। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখেন, বাংলাদেশে কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট নাই। বর্জ্য ব্যবস্থাপনা দিয়েই দেখলাম যে বাংলাদেশে কয়েক লক্ষ চাকুরি তৈরি করবার সুযোগ আছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এটা সিম্পলি এক লোকাল ছাত্রলীগ আওয়ামী লীগকে ভাগবাটোয়ারা করে দিয়ে দেওয়া হয়েছে, কোনো কর্পোরেট ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে দেওয়া হচ্ছে না। ইন্টারনেট বিজনেস একই অবস্থা, ইউটিলিটি একই রকম। অতএব আপনি শুধু ক্লিনিং কথা চিন্তা করেন, একটা শহরকে, একটা পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঢাকা শহরে মিনিমাম 10,000 সুইপার দরকার এটাকে ক্লিন রাখার জন্য, যদি 3 শিফটে তাকে কাজ করতে হয়, কোনো মাথা ব্যথা নাই। অতএব জব ক্রিয়েশন একটা আর্ট, রাষ্ট্রকে প্রতিনিয়ত এটাকে পিছনে মাথা ব্যথা করতে হয়, মাথা ঘামাইতে হয়, ভাবতে হয় কিভাবে আমি জব ক্রিয়েট করব, কিভাবে আমি আনস্কিল লেবার থেকে স্কিল লেবারে মুভ করব, স্কিল থেকে হাই স্কিলে যাব, এই ইন্ডাস্ট্রিগুলো কিভাবে মুভ করব। সেই জায়গাগুলোতে হচ্ছে আমাকে টাকা ইনভেস্ট করা, জনগণকে, ইয়াং জেনারেশনকে ট্রেন করা এবং তাকে ফান্ড করা। ক্লাস 8-এর পর থেকে ছেলে মেয়েদেরকে তার টেন্ডেন্সি, তার ট্যালেন্ট, দুইটা জিনিসকে অ্যাসেস করে সিরিয়াসলি মোটিভেট করা দরকার। পড়াশোনা থেকে বিকল্প চাকুরির দিকে পাশাপাশি চলে যাওয়া, প্যারালালি টুকটাক পার্ট টাইম পড়াশোনা করলো, কিন্তু তাকে কর্মমুখী করে ফেলা। দেশের 5% ছেলেমেয়েরও অনার্স মাস্টার্স করার কোনো প্রয়োজন নাই। আমাদের জীবনের লেখাপড়ার 8 পাস 10 পাসের পরের যে লেখাপড়া, এগুলো জীবনে কোনো কাজে আসে না, অ্যাবসোলিউটলি কোনো কাজে আসে না। অতএব আমাদের ফোকাস হইতে হবে যে জনগোষ্ঠীকে শিক্ষিত করবার পাশাপাশি কিভাবে তাকে কর্মমুখী করে ফেলা যায়। সে চাকরির পিছনে ঘুরবে না, সে চাকরি তৈরি করবে, সে এমপ্লয়মেন্ট তৈরি করবে, সে ট্যাক্স পেয়ার হবে, কর দেবে রাষ্ট্রকে। এবং সে যদি 8 পাসের পর থেকে অথবা 10 পাসের পর থেকে কর্মমুখী হয়ে যেতে পারে, অনার্স পাসের মধ্যে সে দেখা যাবে সে ট্যাক্স পেয়ার হয়ে যাবে রাষ্ট্রকে। সে যে ছেলেটা অনার্স পাসের পরে পিওনের চাকরি খুঁজতেছে, ঠিক একই বয়সে সে ওখান থেকে ট্যাক্স পেয়ার হয়ে রাষ্ট্রকে কন্ট্রিবিউট করবে। অতএব রাষ্ট্র লেখাপড়ার পিছনে, ছেলেটার পিছনে, মেয়েটার পিছনে লেখাপড়ার জন্য যে টাকা খরচ করছে, এইটা তাকে সক্ষম করা, সচ্ছল করা, স্বাতন্ত্র্যভাবে স্বাবলম্বী হওয়ার পিছনে খরচ করা, ইনভেস্ট করাটা বেশি জরুরি। এই লেখাপড়াটা, এই কর্মমুখিতা তৈরি করাটা হচ্ছে রাষ্ট্রের একটা জরুরি কাজের একটা, যেটা এই রাষ্ট্র করতে পারছে না। তারপর দেখেন যে প্ল্যান মাইগ্রেশনের কথা বলেছি, যে আমাদেরকে মধ্যপ্রাচ্যে আমাদের অনেক লোকরা থাকে, কিন্তু এই মানুষগুলো কিন্তু ওখানে সেটেল হইতে পারছে না। 1-2টা দেশ রিসেন্টলি, কাতার, আমিরাত, তারা হাইলি স্কিল মাইগ্রেন্ট বেসে পার্মানেন্ট রেসিডেন্সি দিচ্ছে, কিন্তু লং টার্মে তারা সেটেল হতে পারছে না। আমাদের জনগোষ্ঠী এক্সপোর্ট করার ক্ষেত্রে, আমাদের জনগোষ্ঠীকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে সে ভালো আয় উপার্জন করতে পারবে, নিরাপদে থাকতে পারবে, তার ভাষা, সংস্কৃতি এবং ধর্ম নিয়ে, পরিবার নিয়ে, পরিজন নিয়ে সে পার্মানেন্টলি থাকতে পারবে, নাগরিক হয়ে যেতে পারবে। এই দেশগুলোতে আমাদের সেটেলমেন্ট এবং মাইগ্রেশনকে পরিকল্পিতভাবে উৎসাহিত করতে হবে এবং নেগোশিয়েট করতে হবে ওই রাষ্ট্রের সাথে, যে আমরা কিভাবে তোমার প্রয়োজনীয়, তোমার কোয়ালিফাইড লোক আমরা দিতে পারি। এরপরে দেখেন যে আপনি ইয়াংদেরকে যে ট্যালেন্ট আকারে স্কিল করবেন, তার তো আইকিউ ডেভেলপ করতে হবে। মানে কগনিটিভ ইন্টেলিজেন্স যেটাকে বলে আর কি, সেটা অ্যাসেস করবার অনেক পদ্ধতি আছে। সব পদ্ধতি পারফেক্ট সেটা বলা যাবে না, সমালোচনা আছে। কিন্তু ওভারঅল আমার দেশের এবং আমাদের যে অঞ্চল, দক্ষিণ এশিয়া অঞ্চলের আইকিউ লেভেল হচ্ছে 70-এর ঘরে ধরেন, 73, 74, 75 এরকম আর কি। ইউরোপিয়ানদের, পশ্চিমাদের আইকিউ লেভেল হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 90-এর কাছাকাছি। তাহলে আপনি এই যে লেখাপড়া করায়, এই যে গ্র্যাজুয়েট বানাচ্ছেন, ডিগ্রি MA পাশ করাচ্ছেন, অথচ তারা দুনিয়ার কিছুই জানে না, কিছুই বুঝে না, চিন্তা করতে পারে না, ভাবতে পারে না, লিখতে পারে না, ভালো পড়তে পারে না, ভাষা জানে না, প্রযুক্তি জানে না, তাকে দিয়ে আপনি কি করাবেন? তাহলে দিন শেষে আমার এই জনগোষ্ঠী, এই যে বেকার, কর্মহীন, শিক্ষিত, অশিক্ষিত সব মিলায়ে এই রাষ্ট্র একটা জনগোষ্ঠী তৈরি করছে যে ইনফ্যাক্ট সে প্রোডাক্টিভ না, অথচ এইটার পেছনে সে পয়সা খরচ করছে। এইটা এই রাষ্ট্রের সাথে আমাদের গাদ্দারি করার মতো আর কি। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যেটা ছিল
যে এই রাষ্ট্র তার নাগরিকদের সাথে সাম্যের আচরণ করবে, মানবিক মর্যাদার সাথে তার নাগরিকদেরকে গড়ে তুলবে, তার প্রতি সুবিচার করবে, তার কোনোটাই এই রাষ্ট্র করছে না এবং করতে পারছে না। এই দায় পুরোটাই রাষ্ট্রের। এই গত 55 বছর থেকে এই রাষ্ট্রটাকে যারা চালিয়েছে সকল রাজনৈতিক দল, সবাই দায়ী এটার জন্য। বাট মোদ্দা কথা দায়ী হচ্ছে এই বর্তমান সরকার, যে অবৈধভাবে গত 17 বছর ধরে এই রাষ্ট্রের উপর চেপে বসে আছে। এই বিষয়টাতে সবচেয়ে বেশি ব্রিলিয়ান্টলি ক্যারিশমেটিকলি কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তিনি এই সংকটটা ভালোভাবে বুঝেছেন। উনি ওনার সর্বোচ্চ দিয়ে অল্প সময়ের মধ্যে এই সংকট থেকে উত্তরণের চেষ্টাও করেছেন। বিদেশে লোক পাঠানো, গার্মেন্টসের ব্যবসাকে সাউথ কোরিয়াতে লোক পাঠিয়ে গার্মেন্টসের জন্য লোকদেরকে প্রিপেয়ার করে ট্রেন করে আনা, তারপর হচ্ছে কৃষিতে বিপ্লব ঘটানো, চাষ, বীজ, কীটনাশক, ট্রেনিং, সাবসিডি দেওয়া, খাল খনন করা, সব কিছু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। অসাধারণ অবদান তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখান থেকে আমরা যতটুকু এসেছি আমাদেরকে তো নেক্সট ফেজে যেতে হবে। এরপরের জনগোষ্ঠীকে আমরা কোথায় নিয়ে যাব? সেই জায়গাটাতে যথেষ্ট ঘাটতি আছে। এই জায়গাটা নিয়ে কাজ করছেন আমাদের দেশের এক স্বনামধন্য ব্যক্তি, একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যে মানুষটা সারা দুনিয়াতে বেকারত্ব নিয়ে বিভিন্ন সরকারকে অ্যাডভাইস করেন। ইটালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা বসে যার সাথে কথা বলেন যে আমাদের বেকারত্ব, ইয়ুথ আনএমপ্লয়মেন্ট, তরুণদের বেকারত্ব আমরা কিভাবে দূর করব, সেই ব্যাপারে ওনার অ্যাডভাইস নেয়। সেই লোকটাকে হচ্ছে আমরা দিন রাত আদালত পাড়ায় দৌড়াইতেছি, মিথ্যা ভণ্ড ভুয়া মামলা দিয়ে একের পর এক হয়রানি করতেছি, 6 তলা 9 তলা লিফট ছাড়া তাকে সিঁড়ি বাইতে বাধ্য করছি, প্রতি কয়েক সপ্তাহ পর পর হাজিরা দিতে বাধ্য করছি। অথচ এই লোকটা হচ্ছে আবার এই বছর জুন জুলাইতে যে প্যারিস অলিম্পিক, প্যারা অলিম্পিক আছে, এইটাতেও সে আবার অ্যাম্বাসেডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাজ করছেন। যে লোকটাকে সারা দুনিয়া এই লেভেলের ভ্যালু দিচ্ছে, তার যে সোশ্যাল বিজনেসের মডেল সারা দুনিয়া অ্যাকসেপ্ট করছে, এবং এই সোশ্যাল বিজনেসের মডেলটাই হচ্ছে এবার অলিম্পিকের একটা আইডিয়া হিসেবে তারা নিয়েছে, যে কারণে তারা ডক্টর ইউনূসকে তারা এবার অ্যাম্বাসেডার করেছে প্যারিস অলিম্পিকের। অথচ সেই লোকটার কাছ থেকে আমরা এই ব্যাপারে কোনো পরামর্শ নিচ্ছি না। ওনার একটা বিখ্যাত বই আছে সারা দুনিয়াতে, যেটা খুব পরিচিত বই, সেটা হলো 3 zeros, 3 শূন্য। তিনি ওটা বলেছে যে কিভাবে একটা রাষ্ট্র সমাজ আমাদের গড়তে হবে, যেটা স্বপ্ন সে দেখেন, যেই সমাজ হবে জিরো পভার্টি, সেখানে কোনো থাকবে না, কোনো অভাব অনটন থাকবে না, জিরো আনএমপ্লয়মেন্ট, কোনো বেকার থাকবে না এই সমাজে, আর জিরো এমিশন, কার্বন এমিশন, সেখানে কোনো পরিবেশ দূষণ থাকবে না। এই 3টা শূন্যের সমন্বয়ে একটা নতুন পৃথিবী আমরা গড়তে চাই। এটার জন্যই উনি বারবার বলেছেন সোশ্যাল বিজনেসের কথা, সামাজিক ব্যবসা, যেই ব্যবসার লক্ষ্য হবে ব্যক্তিকে লাভবান করে পুঁজিপতি করা না, বরং সমাজকে সমৃদ্ধ করা, সমাজের নিডগুলোকে পূরণ করা। অথচ এই আইডিয়াগুলো আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে খুব বেশি আলোচিত হচ্ছে না। অতএব আমাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রে বেকারত্ব একটা চরম সংকট তৈরি করে আছে। এই জনগোষ্ঠী আমাদের জন্য দায়ে পরিণত হয়ে আছে, আমাদের বোঝা হয়ে গেছে। এটা থেকে বের হয়ে আসার সমাধানের একমাত্র উপায় হচ্ছে তাদেরকে নিয়ে কাজ করা, তাদের ভবিষ্যৎকে তৈরি করা, যেই ভবিষ্যৎ তৈরি করবার পাশাপাশি বাংলাদেশেরও ভবিষ্যৎ তৈরি হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ যদি বিভিন্ন দেশে সেটেল হয়, তারা নতুন নতুন আর একটা বাংলাদেশ তৈরি করবে পৃথিবীর আনাচে কানাচে। ওই বাংলাদেশ আমার বাংলাদেশকে, তার মাদার বাংলাদেশ যেটা, সেই বাংলাদেশকে সাহায্য করবে, সহযোগিতা করবে, বিপদে আপদে টাকা পাঠাবে, কর দেবে, সবভাবে সাহায্য করবে, আমার অর্থনীতির ভিত দাঁড়ায় যাবে। এটাই হচ্ছে আমাদের চিন্তার এবং চৈতন্য জাগরণের একটা জায়গা, যে যুবকদেরকে আমরা কি করব, তরুণদেরকে আমরা কি করব। আমরা মনে করছি এই রাষ্ট্র তরুণদেরকে, যুবকদেরকে সিম্পলি ফেল করিয়ে দিয়েছে। এটা তাদের গাদ্দারি এবং বেইমানির ফল, তাদের বিচার হইতে হবে। কারণ তারা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের যে ন্যায্য দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করেনি এবং করছে না। ধন্যবাদ।